হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 40 নম্বর এপিসোড থেকে 50 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছি শিকামারু আর কিনের ভেতরে লড়াই হয় আর শিকামারু সেই লড়াইয়ে জিতে যায়। তারপর গেকু সেন্সি আরেকটা ম্যাচ অ্যানাউন্সমেন্ট করি, যেটা হতে যাচ্ছে নারুটো আর কিবার মধ্যে। এখন সামনে তো আমাদের পরবর্তী ম্যাচ এখানে চলে আসে নারুতো ভার্সেস কিবা। কিবা যে কিনা মেইন বেস্ট ফর্ম ব্যবহার করে, মানে তার সঙ্গে একটা কুকুর থাকে সব সময়। তো এখানে নারুতো এবং কিবার ম্যাচ দেখে কিবা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ একজন লুজারের সঙ্গে তার ম্যাচ হয়েছে। নারুতো বলতে থাকে তো সময় চলে এসেছে, আর এখানে নারুতো এবং কিবা মুখোমুখি হচ্ছিল, যেখানে কিবা প্রচন্ড খুশি ছিল। এখানে নারুতো বলতে থাকে আরে তোমার সঙ্গে এই কুকুরটা আবার কে? আর এখানে সে বলতে থাকে কুকুর ইউজ করা এলাও, কারণ এটা আমার নিনজারি একটা টেকনিক। আর তখন নারুতো বলতে থাকে আচ্ছা ঠিক আছে, পরবর্তীবার আমার সাথে কইরা ডাইনোসর নিয়ে আসবো। তো এখানে ম্যাচের শুরুতে কিবা নারুতোর উপরে তার ফুল স্পিডে হামলা করে দেয়, যেখানে আমরা দেখতে পাই নারুতো এখানে খুব বাজেভাবে আহত হয়ে যায় এবং সে পিছনের দেওয়ালে গিয়ে পড়ে। যে হামলাটা দেখার পর সকলে অবাক ছিল, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা হামলা ছিল। তারপর কিবা সেখানে একটি স্মোক বোমা ফেলে দেয় এবং সেই স্মোক বোমার কারণে নারুতো তার আশেপাশে কোনো কিছুই দেখতে পারছিল না, এবং কিবা তখন তার যে প্যাড ছিল মানে আকামারু, তার সঙ্গে মিলে নারুতোর উপরে কন্টিনিউয়াসলি হামলা করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই নারুতোর প্রচন্ড পরিমাণে এখানে মুশকিল হচ্ছিল। আর তখনই কিবা দেখতে পায় যে তার যে ডগ ছিল মানে আকামারু তার হাতে কামড় বসিয়ে দিয়েছে, যেটা আজ পর্যন্ত হয়নি। এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কোনোভাবে আকামারু হতে পারে না, বরং এটা ছিল নারুটো, যে কিনা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করেছে। এবং নারুতো একটি শ্যাডো ক্লোন ওই আকামারুকে ওইখানে ধরে রেখেছিল, মানে নারুতো এখানে শ্যাডো ক্লোন টেকনিক এবং ট্রান্সফরমেশন জুৎসু এখানে একসঙ্গে ব্যবহার করেছে। তারপর এখানে কিবা এবং আকামারু একটি স্পেশাল টাইপ পিল খেয়ে নেয়, এবং যার কারণে এখানে আকামারুর ভিতরে বিস্ট টাইপ শক্তি চলে আসে, এবং সে আমাদের কিবার পেছনে গিয়ে তারা দুজন একসঙ্গে ক্লোন বানিয়ে ফেলে, যাকে বলা হয় মেইন বিস্ট ক্লোন টেকনিক। এবং তারা দুজন মিলে একসঙ্গে নারুতোর উপরে হামলা করে দেয়। নারুতো সেখান থেকে বেঁচে যায়, আর এখানে কিবা আর আকামারু একসঙ্গে নারুতোর উপরে আবারও হামলা করে, এবং এই হামলা থেকে বাঁচা নারুতোর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে নারুতো এখানে কন্টিনিউয়াসলি মার খেতে থাকে। আর নারুটোর এই অবস্থা দেখে সকলে এখানে ভেবে নিচ্ছিল যে নারুটো এখানে হার মেনে নিবে, কিন্তু নারুটো তো এখানে হার মানার পাত্র ছিল না। নারুটো এখানে আবারও দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে হিনাটা এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। কিবা তখন সেখানে স্মোক বোমা অ্যাপ্লাই করে, এবং কিবা সেটার উপরে কন্টিনিউয়াসলি তার টেকনিক গুলো ব্যবহার করতে থাকে। এবং আমরা দেখতে পাই যে সেখানে নারুতো তার এখানে যে ব্রেন ছিল সেটা খাটিয়ে ফেলেছে। সেখান থেকে যখন স্মোকটি চলে যায় সেখানে তিনজন কিবা ছিল, একজন ছিল আমাদের নারুটো আর বাকি দুজন ছিল আকামারু এবং কিবা। কিবার এখানে একটি স্পেশাল টাইপ পাওয়ার ছিল, সে যে কারোর যে গ্রান রয়েছে এটা অনুভব করতে পারতো। এজন্য কিবা এখানে খুবই সহজে বুঝে যায় যে আসল নারুটো কোনটা, আর এটা বুঝে সে ওর উপরে একটি পাঞ্চ মারে। আর কিবা যখন সেই আসল নারুটোর উপরে খুবই শক্তিশালী একটি পাঞ্চ মারে, তখন আমরা দেখতে পাই যে এটা নারুটো নয়, বরং তার যে ডগ ছিল মানে আকামারু ছিল। আর এটা দেখার পর কিবা নিজের উপরে এখানে সন্দেহ করতে থাকে, এবং সে অন্য যে একজন ছিল তাকে ঘুষি মারে, কিন্তু সেটাও ছিল আকামারু। তাহলে এখানে নারুটো কোথায় গেল? আর আমরা এখানে বুঝতে পারি কিবা প্রথমবার যাকে পাঞ্চ মেরেছিল সেটা আসলে আকামারু ছিল না, বরং নারুটোই ছিল। নারুটো সেখানে ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে আকামারুর রূপে রূপান্তর হয়ে গিয়েছিল, আর যার কারণে কিবা এখানে এটা বুঝতে না পারে নিজের পোষা কুকুরের উপরে হামলা করে দিয়েছে। নারুটো তখন তাদের যে জুৎসু ছিল সেখান থেকে বেরিয়ে আসে, আর তাকে বলতে থাকে এখন আমি আমার সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করব। আর তখনই এখানে কিবা বলতে থাকে হ্যাঁ বুঝে ফেলেছি, কিন্তু তুমি এটা তখনই ব্যবহার করতে পারবে যখন তোমাকে আমি ব্যবহার করতে দিব। আর এটা বলে সে নারুটোর উপরে হামলা করতে থাকে। নারুটো তখন তার টেকনিকটি ব্যবহার করার সুযোগ পায় না, আর তখনই কিবা নারুতোর উপরে আরো দ্রুত গতিতে হামলা করতে চলে
আসে। আর তখনই নারুতো কিবার উপরে দুর্গন্ধযুক্ত বাতাস দিয়ে হামলা করে, এবং আমরা তো জানি কিবার কিন্তু নাকের যে শক্তি রয়েছে সেটা কিন্তু অনেক গুণ বেশি শক্তিশালী, আর এই কারণে এটা কিবার উপরে প্রচন্ড পরিমাণে ইফেক্টিভ হয়। আর কিবা সেখানে প্রায় হার মেনে নিচ্ছিল, কারণ সেটা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত ছিল। তখনই এটার সুযোগ নিয়ে নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে, আর ফাইনালি এখানে প্রত্যেকটা ক্লোন মিলে কিবার উপরে কন্টিনিউয়াসলি হামলা করতে থাকে। আর এখানে রেজাল্টের কি হবে সেটা গেকু সেনসি অনুমান করতে পেরেছেন। তো এখানে কিবা হার মেনে নি, আর এখানে বিজয়ী হয় আমাদের নারুটো উজুমাকি। তো নারুটোকে এখানে জিততে দেখে কেউ অবাক হয় না, শুধু অল্প কিছু নিনজা বাদ দিয়ে, কারণ নারুটো এখানে সম্পূর্ণ নিজের দমে এখানে বিজয়ী হয়েছে। তো যেটাই হোক, আমরা এখন পরবর্তী ম্যাচে যাব। ম্যাচ শেষ হওয়ার পর হিনাতা নারুতোকে অভিনন্দন জানায়। তখনই করুনাই সেন্সি বলতে থাকে, এখন তোমার ম্যাচ হিনাতা। তখনই কিবার কাছে চলে যায় আমাদের হিনাতা এবং কিবাকে একটি স্পেশাল টাইপ মেডিসিন দিতে থাকে। কিবা তখন বলতে থাকে, তুমি এখন নিজের জন্য চিন্তা করো, কারণ তোমার ম্যাচ যদি এখানে ভুলবশত ওই সেন্ট ব্লেজের গারা অথবা হিডেনলি ব্লিজের ওই নেজির সাথে হয়ে যায়, তাহলে তোমার এখানে হয়তো খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ তারা প্রচন্ড নির্দয়। আর আমরা এখানে দেখতে পাই এমনটাই হয়ে যায়, যেখানে নেজি হিউগার সঙ্গে ব্যাটেল হবে হিনাতা হিউগার। আর এদের নাম দেখে আমরা বুঝতে পারি তারা দুজন একই ক্ল্যানের। আর এখানে তারা দুজন দাঁড়িয়ে ছিল। নেজি বলতে থাকে, আমি কখনো চিন্তা করিনি যে আমার তোমাকে হারাতে হবে। এখানে হিনাতা বলতে থাকে, তো এখানে ব্যাটেল আমরা শুরু করি। আর তখন আমাদের নারুটো বলতে থাকে, কাকাশি সেনসি তারা কি ভাই বোন নাকি? আর কাকাশি সেনসি বলতে থাকে, তারা দুজন একই ক্ল্যান থেকে বিলং করে, ওই ক্ল্যানের নাম হচ্ছে হিউগা, এবং তারা দুজন এখানে আপনারা এক কথায় আত্মীয় বলতে পারেন, মানে চাচাতো ভাই বোন বলতে পারেন তাদেরকে। আর এরা আজকে প্রিলিমিনারি এক্সামে ব্যাটেল লড়বে। আর আমরা এখানে জানতে পারি যে হিনাতা, যে কিনা হিউগা ক্ল্যানের সবচেয়ে দুর্বল নিনজা। এখানে নেজি হিউগা হিনাতাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন গিভ আপ করে দেওয়া উচিত, কারণ এই ম্যাচটা হলে সে কোন রকম তার উপরে দয়া মায়া দেখাবে না। কিন্তু হিনাতা এখানে নারুটোর কথা মনে করে এখানে হার মানতে চায় না। তখনই এখানে নেজি আরো প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর আমরা আরো জানতে পারি যে হিনাতার যে ছোট বোন রয়েছে যার নাম হিনাবি হিউগা, সেও তার থেকে বেশি শক্তিশালী, মানে হিনাতার থেকেও বেশি শক্তিশালী। আর তখনই নারুটো সেখানে চিল্লিয়ে বলতে থাকে, হিনাতা তার কথায় তুমি এখানে কান দিও না, বরং তুমি এখানে নিজের স্টাইলে ব্যাটেল করতে থাকো। এবং নারুটোর কাছ থেকে এই কথা শুনে হিনাতা এখানে মোটিভেট হয়ে যায়। আর তখনই আমরা হিনাতাকে দেখতে পাই যে কিনা ব্যাটেল স্টাইলে চলে এসেছে। সে তার বেকুগান টেকনিক অ্যাক্টিভ করে, আর এখানে নেজির কাছেও বেকুগান ছিল। আর এখন আমরা এখানে বেকুগান সম্পর্কে জানবো, যেখানে নারুটো কাকাশি সেনসিকে প্রশ্ন করে এবং তাদের এই ব্যাটেল স্টাইলটা সম্পর্কে প্রশ্ন করে। আর আমরা জানতে পারি শুধু হিউগা ক্ল্যানের মানুষরাই এই বেকুগান টেকনিকটি পারফর্ম করতে পারে। বেকুগান যেটা শারিনগানের মতো একটি টেকনিক, আর হিউগা ক্ল্যানের যে সকল মানে শিনুবি রয়েছে তারা তাইজুৎসু ব্যবহার করে, কিন্তু ওইটা রকলের মতো না, মানে তারা একটি স্পেশাল টাইপ তাইজুৎসু ব্যবহার করে, যেটার মাধ্যমে তার অপোনেন্টের যে চাকরা ফ্লোর রয়েছে এটাকে আটকে ফেলে, মানে চাকরা পয়েন্টে হামলা করে। এবং তারা বেকুগানের মাধ্যমে তার অপোনেন্টের শরীরের ভেতরে কতটুকু পরিমাণে চাকরা রিজার্ভ আছে এটাও দেখতে পারে। এখানে তাদের ব্যাটেল শুরু হয়, যেখানে সকলে তাদের ব্যাটেলটাকে এনজয় করছিল। কিন্তু ব্যাটেলের এক পর্যায়ে আমরা দেখতে পাই যেখানে আমাদের হিনাতা তার মুখ থেকে এখানে রক্ত পড়ছিল। হিনাতাকে তার লিমিটে দেখে কুরুনাই সেনসি এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তখনই নেজি তার উপরে ভয়ঙ্কর একটি হামলা বসিয়ে দেয়, যার কারণে হিনাতা সেখানের মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই আমাদের গেকু সেনসি যখন তাকে বিজয়ী ঘোষণা করবে, তখন হিনাতা দাঁড়িয়ে পড়ে, এবং হিনাতার এই পরিমাণ জেদ দেখে আমাদের নেজি এখানে রেগে যায় এবং হিনাতাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার জন্য সামনের দিকে এগোতে থাকে। এবং তখনই আমরা দেখতে পাই নেজিকে এখানে আটকানোর জন্য গেকু সেনসি, কাকাশি সেনসি, কাই সেনসি এবং কুরুনাই সেনসি তারা চারজনই এখানে চলে আসে, যার কারণে এখানে হিনাতা বেঁচে যায়। এবং ম্যাচ শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে এখানে হিনাতার কাছে সকলে চলে এসেছে। হিনাতা এখানে তার সর্বোচ্চ লিমিট পুশ করেছিল শুধুমাত্র নারুটোর মোটিভেশনের জন্য। তো এখানে আমাদের নারুটো এখানে প্রতিজ্ঞা করে যে যে করে হোক সে নেজিকে এই চিউনিন এক্সামে হারিয়ে ছাড়বে। তারপর এখানে সকলে পরবর্তী ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এখানে আমরা দেখতে পাই যে গারা যে কিনা ভয়ঙ্কর রূপে চলে এসেছে। আর এদিকে কানকুরু যে কিনা নারুটোর কাছে গিয়ে বলতে থাকে, এই নারুটো, নেজির ব্যাপারে কি তুমি আমাকে কিছু ইনফরমেশন দিতে পারবে? এখানে
এখানে নারুটো বলতে থাকে, নেজি যাকে কিনা আমি চিউনিন এক্সামে হারাবো তখন তুমি দেখে নিও। আর এখানে আমরা দেখতে পাই পরবর্তী ম্যাচ অ্যানাউন্সার করার আগেই গারা নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর পরবর্তী ম্যাচ গারা ভার্সেস রকলি। আর রকলি যে কিনা তাইজুৎসু ব্যবহার করে। আর রকলি কিন্তু কাইসেন্সির স্টুডেন্ট। আর এখানে রকলি পৌঁছে যায় ব্যাটল গ্রাউন্ডে, যেখানে আমরা দেখতে পাই গারা যার আশেপাশে স্যান্ড ছিল। আর এখানে রকলি তাইজুৎসু ব্যবহার করে তার উপরে হামলা করে, কিন্তু গারার আশেপাশে যে সকল স্যান্ড গুলো ছিল এইগুলোর কারণে রকলি তার উপরে কোনো রকমের হামলাই করতে পারছিল না। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে গারা যেন একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার যে সকল স্যান্ড গুলো ছিল এগুলো নিজে নিজে গারাকে প্রোটেক্ট করতেছিল। তখন রকলি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার উপরে হামলা করে, কিন্তু একটি হামলা গারাকে স্পর্শ করতে পারে না। এবং তারপর এখানে রকলি অন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। সে তখন গারার উপরে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে হামলা করতে থাকে, কিন্তু প্রতিবার এখানে সেম জিনিসটা হয়। রকলি বরং এখানে গারাকে কোনো প্রকারের স্ক্র্যাচও লাগাতে পারে না। আর এখানে কিন্তু রকলির প্রায় এনার্জি শেষ হয়ে যাচ্ছিল। আর তখনই আমাদের কাইসেন্সি যে কিনা রকলিকে একটি ইশারা দেয়। আর এখানে আমরা জানতে পারি রকলি নিনজুৎসু কিংবা গেনজুৎসু এগুলোর ব্যবহার জানে না, যার কারণে কাইসেন্সি তাকে তাইজুৎসুর এখানে শিক্ষা দিয়েছে। আর তখন কাইসেন্সি আমাদের রকলিকে বলতে থাকে, তো রকলি এখন তুমি তোমার ওই স্পেশাল টেকনিকটি ব্যবহার করতে পারো। তো এখানে রকলি বলতে থাকে কি আসলেই? আর তখনই আমরা দেখতে পাই রকলির পায়ের মধ্যে কিছু ভারী ওজন লাগানো রয়েছে, যেগুলো প্রায় কয়েকশো টন হবে। এবং রকলি তখন ওইগুলোকে নিজের পায়ের মধ্যে থেকে সরিয়ে নেয়, যার কারণে আমরা নিচে কি একটা অবস্থা হয় এটা দেখতেই পারতেছি। এখানে এত ভারী ওয়েট দেখে সকলেই অবাক ছিল। আর তখন রকলি তার ফাইনাল ফর্মে চলে আসে। সে সাউন্ডের থেকেও বেশি স্পিডে গারার উপরে হামলা করতে থাকে, এবং এবার গারার যে সকল স্যান্ডগুলো ছিল সেগুলো রকলির হামলাগুলোকে ব্লক করতে পারতেছিল না। এবং এইবার আমাদের রকলি অনেক কষ্ট করার পর গারার মুখের মধ্যে ফাইনালি একটি পাঞ্চ করতে সক্ষম হয়, কিন্তু আমরা দেখতে পাই গারার মুখের মধ্যে স্যান্ড লাগানো ছিল, মানে সে তার সম্পূর্ণ শরীরকে স্যান্ড ব্যবহার করে কভার করে রেখেছে, যার কারণে হয়তোবা গারার শরীরে আজ পর্যন্ত কেউই হামলা করতে পারে নাই। আর তখনই আমাদের রকলি আরো কিছু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে রকলির এতক্ষণে অনেকগুলো চাকরা এনার্জি ব্যবহার করে ফেলেছে, যার কারণে রকলি এখানে প্রায় দুর্বল হয়ে গিয়েছে। আর এদিকে গারা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে ছিল, তাই গারার এখানে প্রায় ফুল এনার্জি ছিল। তখন রকলি গারার উপরে একটি লাথি মারে এবং তাকে উপরে গিয়ে তাকে সম্পূর্ণ সুতা দিয়ে পেঁচিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু এই হামলার কারণেও আমাদের গারার তেমনটা কিছু হয় না, এবং গারাকে তার যে স্যান্ড ছিল সেগুলো এখানে বাঁচিয়ে ফেলে। আর তখনই গারা এখানে প্রথমবারের মতো রকলির উপরে হামলা করে, আর তখন আমাদের রকলি সেটাকে ডজ করতে পারে না। আর আমাদের যে সাকুরা ছিল সে কাইসেন্সিকে বলতে থাকে রকলি তো খুবই সহজে সেটাকে ডজ করার কথা, তাহলে সে এখান থেকে মুভমেন্ট করতে পারে নাই কেন? আর তখনই কাইসেন্সি বলতে থাকে আমাদের তাইজুৎসু একটি পার্টিকুলার টেকনিক, এটা যখন আমাদের ইউজার ব্যবহার করে তখন তার ভেতরে এনার্জি কমতে থাকে, এমনকি তার শরীরের ব্যথা হতে থাকে। আর তখন আমরা রকলির ছোটবেলার সিন দেখতে পাই। রকলি কখনো নিনজুৎসু কিংবা গেনজুৎসু ব্যবহার করতে পারতো না, এজন্য রকলি এখানে সিদ্ধান্ত নেয় যে সে শিনুবি হওয়া ছেড়ে দিবে। কিন্তু তখনই আমাদের কাইসেন্সি এখানে খেয়াল করে যে রকলি যদিও এখানে নিনজুৎসু অথবা গেনজুৎসু ব্যবহার করতে পারে না, কিন্তু সে তাইজুৎসু ভালো করে ব্যবহার করতে পারে। আর তখন আমাদের কাইসেন্সি তাকে বলতে থাকে তুমি যদি তোমার সবটুকু লিমিট পুশ করো তাহলে অবশ্যই তুমি শিনোবি হতে পারবে। আর এটা বলে সে এখানে রকলিকে ট্রেনিং দিতে থাকে, এবং ওই দিনের কথা এখানে স্মরণ করে রকলি চিন্তা করে কাইসেন্সি আপনাকে শুকরিয়া, কারণ আপনার কারণে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবং এই কথা চিন্তা করে রকলি তার একটি স্পেশাল টেকনিক ব্যবহার করার জন্য প্রস্তুতি নেয়। আর রকলির এই স্পেশাল টেকনিকটি এখানে লক্ষ্য করতে পেরে আমাদের যে কাইসেন্সি ছিল সে এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়, এবং সে তখন আমাদের কাকাশি সেনশিকে বলতে থাকে ও কাকাশি তুমি আমাকে ইগনোর করেছিলে তাই না, এখন দেখো আমার স্টুডেন্ট কি করে। আর তখন কাকাশি সেনশি তার শারিনগানটি অ্যাক্টিভ করে, এবং শারিনগানের মাধ্যমে সে দেখতে পারে রকলির ভেতরে যে সকল চাকরা এনার্জি ছিল সেগুলো বাড়তে শুরু করছে, মানে রকলির ভেতরে এক অদ্ভুত শক্তি আসতে শুরু করেছে। এবং ওইটা দেখে সে আমাদের কাইসেন্সিকে বলতে থাকে তো তুমি তাকে এত কম সময়ে এটা কিভাবে শিখাতে পারলি। আর তখনই আমরা দেখতে পাই রকলি যে কিনা প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করতো, এমনকি তার এখানে যত পরিমাণে
পরিমাণে কষ্ট হোক না কেন, তাকে যেই পরিমাণে ট্রেনিং আমাদের কাইসেন্সি দিত সেটা সে প্রত্যেকদিন কমপ্লিট করত। আর এখানে রকলি তার সকল স্মৃতির কথা মনে করে সে তার থার্ড গেটটি ওপেন করে। থার্ড গেট যেটা হলো তাইজুৎসু মানে একটি স্টেজ বলতে পারেন আপনারা, যেটার 8 গেট পর্যন্ত রয়েছে। তো এখানে রকলি থার্ড গেটের পর ফোর্থ গেট ওপেন করতে থাকে এবং সে খুবই সেফলি ভাবে গারার উপরে হামলা করে। এই হামলাকে গারা কোনোভাবেই ডজ করতে পারে না এবং রকলি সেখানে খুবই স্পিডলি ভাবে তার উপর হামলা করতে থাকে এবং গারার উপরে একটি ফাইনাল পাঞ্চ এখানে রেডি করে। এবং এই পাঞ্চটি করার পরবর্তীতে আমরা দেখতে পাই গারার যে স্যান্ড ছিল সেটা গারাকে নিচের দিকে এসে তার ড্যামেজটা কিছুটা কম করে নিয়েছে। এদিকে রকলি আবার তার পুরাতন ফর্মে চলে আসে আর এদিকে গারা যে কিনা তার স্যান্ড গুলোকে কোনোভাবে ব্যবহার করে রকলির উপরে আক্রমণ করে দেয় এবং স্যান্ড কফিন ব্যবহার করি, যার কারণে গারার স্যান্ড গুলো রকলির হাত এবং পা সেগুলোর মাসেল বা হাড্ডি গুলোকে ভেঙে ফেলি। আর এখানে আমরা দেখতে পাই তাকে যখন আমাদের গারা মেরে ফেলবে তখনই সেখানে কাইসেন্সি চলে আসে আর গারা বলতে থাকে তুমি ওকে কেন বাঁচালে? আর তখনই কাইসেন্সি বলতে থাকে কারণ রকলি হলো আমার খুবই পছন্দের একটি স্টুডেন্ট। আর এই কথা শুনে গারা সেখান থেকে চলে যেতে থাকে আর আমরা জানতে পারি গারার মনের ভিতরে এখানে মানুষ বলতে এখানে কিছুই নেই, কিন্তু রকলি তখনও ব্যাটল করার জন্য এখানে দাঁড়িয়েছিল। আর তার এই দৃশ্য দেখে কাইসেন্সি সেখানে কাঁদতে থাকে আর তখনই সেখানে মেডিকেল নিনজা চলে আসে এবং মেডিকেল নিনজা আসার পর তারা এখানে রকলিকে চেক আপ করে আর চেক আপ করার পর কাইসেন্সি কে জানাতে থাকে তো কাইসেন্সি একটা কথা বলতে তো এখানে খারাপ লাগতেছে, কিন্তু আমাদের যে রকলি রয়েছে সে আর কখনোই শিনুবি হতে পারবে না, কারণ তার যে এই ভিতরের হাড্ডি গুলো রয়েছে সেগুলো হয়তো বা ভেঙে গিয়েছে। এবং এটা শুনে নারুটো শকড ছিল আর কাইসেন্সিও এখানে শকড ছিল এবং তখনই কাকাশি সেনশি কাইসেন্সিকে ভালো করে বোঝাতে থাকি তো কাইসেন্সি তোমাকে এখন এটাকে মেনে নিতে হবে, আবার এখানে রকলিকে বোঝানোর দায়িত্ব আমি তোমার উপরেই দিচ্ছি। তারপর এখানে লাস্ট ম্যাচ শুরু হয় যেটা হলো আমাদের চৌজির সঙ্গে আরেকটি নিনজার, আর এই নিনজাটা হয়তো বা ওরোচিমারুর একটা চামচা হবে আর সে এখানে চিন্তা করে তাকে যে করেই হোক সাসকের কাছে পৌঁছাতে হবে, কারণ সে যদি সাসকেকে এখানে হারাতে পারে তাহলে ওরোচিমারু তার উপরে এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যাবে, কারণ ওরোচিমারুর যে শক্তি রয়েছে এটা বর্তমানে সাসকের সাথে রয়েছে। এখানে চৌজি এক্সপেনশন জুৎসু ব্যবহার করে এবং এখানে ফুটবলের মতো ওই নিনজার উপরে হামলা করতে আসে, কিন্তু ওই নিনজা এখানে একটি স্পেশাল টাইপ ওয়েব তৈরি করে এবং এটা তৈরি করার মাধ্যমে সে তার যে ফুটবল ছিল ওইটার উপরে হামলা করতে থাকে, যার কারণে এখানে কি হয় তা আমরা দেখতেই পারতেছি যেখানে আমাদের চৌজির যে এক্সপেনশন জুৎসু ছিল সেটা এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায় এবং চৌজি এখানেই হার মেনে নেয় আর এখানে আমাদের ওই নিনজাটা জয়ী হয়ে যায় আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।